নমস্কার। রাজ্যের প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে চরম বিতর্ক দেখা দিয়েছে। শুধু চরম বিতর্কই সেখানে নয়, রীতিমতো রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। বিজেপির যুব ব্রিগেড মাঠে নেমে প্রতিবাদ করেছে। বজরং দলের তরফে দুটি জায়গায় কর্মসূচি করা হয়। শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসির হাতে সে এফআইআর কপি তুলে দেওয়া হয়েছে। যদি শঙ্কর প্রসাদ দত্তকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করা হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বজরং দলের নেতৃত্ব বা প্রতিনিধিরা। তার পাশাপাশি দুটি জায়গায় কর্মসূচি করেছে বজরং দল, তার সঙ্গে বিজেপির যুব মোর্চা সেখানে কর্মসূচি সংগঠিত করে। আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদের মিছিল শুরু হয়। সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলার মাঠে এসে শেষ হয়েছে। মেলার মাঠ কালীবাড়িতে, সেখানে হনুমান চালিসা পাঠ, সেই সঙ্গে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ইত্যাদির মাধ্যমে আজকের কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু উত্থাপন করেছেন। তার সঙ্গে 6 আগরতলার বিজেপির লোকজন তারা সকালে শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে যান এবং তার হাতে হনুমান চালিসা এবং মূর্তি তুলে দেন। সেই সঙ্গে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যেরও তারা তাদের মতন করে অভিনবত্বে সে প্রতিবাদ করেছেন। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা বিষয়গুলো নিয়ে জোরালো হচ্ছে প্রচার। আগামীকাল বিজেপির যুব মোর্চার আগরতলা ব্যতীত রাজ্যের সর্বত্রই মণ্ডল স্তরে কর্মসূচি সংগঠিত করবে বলে নেতৃত্ব জানিয়েছেন। আপাতত বিষয়টি নিয়ে সিপিআইএম আজ সাংবাদিক সম্মেলনে কোনো একটি কথার প্রসঙ্গে বলছিলেন বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে যে শঙ্কর প্রসাদ দত্ত যখন ভাষণ রাখছিলেন তখন তিনি সেখানে ছিলেন। শঙ্কর প্রসাদ দত্ত কোনো খারাপ কথা বলেননি এবং শঙ্কর প্রসাদ দত্ত আমাদের সঙ্গে G20 সঙ্গে তিনি কথা বলতে গিয়ে বলেছেন তিনি কাউকে আঘাত দিতে কোনো কথা বলেননি। তিনি তার অভিজ্ঞতা এবং ভাবনা তিনি সেদিনের বক্তব্যে তুলে ধরেছেন, যে কথাগুলো তিনি আজ আরও একবার আমাদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে তিনি সেদিন যা বলছেন অন্যকে আঘাত দেওয়ার জন্য বলেনি। তিনি সেদিন যে বক্তব্য রেখেছেন, আজ যারা তার বাড়িতে গেছেন কথা বলছেন তার নিরিখে আমাদের সঙ্গে কি বলছেন ফোনে আমরা একবার শুনব। সেখানে কোনো ধর্ম বিরুদ্ধে আঘাত করি নাই, আর হনুমানের বিরুদ্ধে আঘাত করি নাই। ওই যে নির্দিষ্ট একটা ছবি গাড়ির পেছনে বা বাইকে অনেক সময় লাগাই, এটা আমার কাছে উগ্র লাগবে। এমনি তো হনুমানের কত সৌম্য সুন্দর ছবি থাকে, এটা না লাগে এই যে উগ্র ছবিটা, এটা আমার কাছে ভালো লাগে না। এই তো কথা। আপনি যারা গেছে আপনার কাছে তাদেরকে আপনি কি বিষয়টা বুঝিয়েছেন বা আপনার বক্তব্য? আমি বলেছি প্লিজ। তারা সন্তুষ্ট হয়েছে আপনার বক্তব্য? আমার তো মনে হয়েছে। তাহলে আমাকে নিয়ে একসাথে ছবিও তুলেছে। আর কেউ কি আপনার সম্পর্কে আপনাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলেছে? না, কেউ বলেছি, সব পাড়ার মানুষ যারা এসেছিল কথা বলেছে, এলাকার মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কোথাও কোনো আঘাত করিনি, কাউকে আঘাত করিনি। ওই ছবিটা আমার কাছে ভালো লাগে না। অন্য ছবি তো খুব সুন্দর সুন্দর ছবি আছে, ভালো ছবি আছে। আপনারা শুনলেন তিনি যে কথাটা বললেন, তার নিরিখে তিনি আজ আমাদের সঙ্গে কথা বলছিলেন। তার সঙ্গে সকাল থেকে বলা যেতে পারে উত্তাল রাজ্য রাজনীতি। গতকালই সেখানে বিভিন্ন জন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিজেপির যুব ব্রিগেড আজ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বলা যেতে পারে তারা কর্মসূচি সংগঠিত করেছেন। বৃষ্টিতেই তারা কর্মসূচি সংগঠিত করেছেন রাজধানীতে। সেই কর্মসূচির কিছুটা অংশ হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে আছেন, আপনারা প্রত্যেকে আলোচনা করবেন আপনাদের মতন করে। নেতাদের অনেক বক্তব্য রয়েছে, নেতাদের অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে খুব চর্চা হয়, নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা হয়। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আলোচনাকেই জোরালো করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় যে কথাগুলো আমরা প্রায় প্রতিদিন শুনি, যে বিষয়গুলো নিয়ে আমরা প্রায় প্রতিদিন আলোচনা করি, তার প্রতিদিন বিষয়বস্তু সম্পর্কে অবগত করানোর চেষ্টা করি। সেদিক থেকে বোধ হয় আপনারাও বলবেন যে হ্যাঁ, এমন একটি বিষয় আছে যে বিষয়গুলো আজকের দিনে আজকের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ, আজকের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। আবার একটা সময় এই বিষয়গুলো নিয়ে খুব চর্চা হয়, একটা সময় বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রায় প্রতিদিন নেতাদের কোনো না কোনো কথা সম্পর্কে আমাদেরকে অবগত করেন। নেতাদের কোনো না কোনো বক্তব্য সম্পর্কে আপনারা আমাদেরকে অবগত করান, আবার আপনারাও সেই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবং নেতৃত্ব যারা ভাষণ দেন বিভিন্ন জায়গায়, হোক সাংবাদিক সম্মেলন, হোক অন্য কোনো কর্মসূচি, সেখানে নেতা মন্ত্রীদের কথোপকথন কিংবা বলতে পারেন আমরা যদি বলি তার শারীরিক অঙ্গভঙ্গি কিংবা আমরা তাদের বক্তব্যের সারাংশ অনেক সময় উপলব্ধি করি, সেদিক থেকে আপনারা অনেকে বলবেন যে তিনি যদি এইভাবে কথাটা না বলতেন ভালো হতো। অনেকে বলেন তিনি রাজনীতিতে আছেন কিংবা নেই, তারপরেও তিনি তার মতন করে সমাজ চেতনায় বলতে পারেন, সামাজিক দায়বদ্ধতায় বলতে পারেন, বা তার ভাবনা থেকেও বলতে পারেন যে তিনি নেতৃত্ব, তিনি শাসক হোক বিরোধী হোক, তিনি মন্ত্রী বিধায়ক, তিনি যদি এইভাবে কথাটা না বলতেন ভালো হতো, এমন অনেকেই বলেন। আবার নেতারা যারা আছেন তারা যে দলে আছেন তিনি সে দলের নেতা যতই অশ্লীল বক্তব্য রাখুক এবং যতই কুরুচিকর মন্তব্য রাখুক, তিনি সে দলের কেউ যদি এই কথাগুলো বলেন, কতজন আছেন যে সামনে এসে বলছেন যে সেই নেতা কথাটা ভুল বলেছে। এই রাজ্যের বুকে একটি উদাহরণ আছে, এটা অনেকেই জানেন যে এই রাজ্যের বুকে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মকাণ্ডে একটি বক্তব্য রেখেছিলেন সেই সময়ের সাংসদ, রাজ্যের বাম নারী নেত্রী, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। তিনি প্রকাশ্যে এমন একটি বক্তব্য রেখেছেন যে বক্তব্যের নিরিখে পরবর্তী সময়ে তৎকালীন সিপিআইএম রাজ্য সম্পাদক, তিনি বর্তমানে প্রয়াত বিজন দত্ত, তিনি সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন যে তার দলের নেত্রী এবং বামপন্থী সংগঠনের নেত্রী এবং সাংসদ, সেই সময়ের সাংসদ ঝর্ণা দাস বৈদ্য যে বক্তব্য রেখেছেন, যে সুরে কথা বলছেন, যে ভাষা প্রয়োগ করেছেন, সেটা দলের ভাষা নয়, দল তাকে মান্যতা দেয় না, এবং তিনি সেই বিষয়টাকে কার্যত দলের তরফে প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা প্রদর্শনের কথা ঝর্ণা দাস বৈদ্য নিজেও বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি যেভাবে কথাটা বলছেন সেভাবে উচিত হয়। এই যাবৎকালের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতা তারপর এইভাবে প্রকাশ্যে ভুল স্বীকার করা এবং দলের যিনি দলপতি সুপ্রিমো তিনি সাংবাদিক সম্মেলন করে এমনভাবে কথা বলার দৃষ্টান্ত বোধহয় আর নেই, থাকতেও পারে, কিন্তু সেইভাবে বোধহয় কেউ আর দিতে পারেননি, রাখতে পারেননি। ক্ষমতা থাকাকালীন নিজ দলের কারোর সম্পর্কে এভাবে বলা। এবং শুধু তাই নয়, সিপিআইএম রাজ্য সম্পাদক সেই সময় প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত বিজন দত্ত আরও একটি ঘটনা তিনি নজির সৃষ্টি করেছিলেন এই কারণে সেই সময় একটি ঘটনা ঘটেছিল। তিনি গিয়েছিলেন এডিসি সদরে, তখন এডিসির শপথ গ্রহণ অনুষ্ঠান, যদি ভুল না করি খুব সম্ভবত 2015 সাল। সেই সময় তিনি দলের প্রতিনিধি সেখানে গেছেন এবং সেটা সরকারের অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান। যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, যখন অন্যান্য অতিথি মানে মন্ত্রীরা বা যারা সরকারের পদে আছেন যারা গেছেন মঞ্চে উঠেছেন, ঠিক সেই সময় জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে সেই সময় মঞ্চে উঠে পড়েছেন সিপিআইএম সেই সময়ের নেতা বিজন দত্ত, তিনি মঞ্চে উঠেছিলেন। সে মঞ্চে ওঠা সরকারি অনুষ্ঠান মঞ্চে দলের নেতা তিনি পারতেন মঞ্চে বসে থাকতেন এবং সেই সময় সিপিআইএম তার প্রশাসনিক ক্ষমতা বলে বিজন দত্তের নামের আগে একটি সমাজসেবী শব্দ জুড়ে দিয়ে তাকে মঞ্চে বসিয়ে রাখতে পারতেন। কিন্তু সেদিন সেই ঘটনাটি রাজ্যের একমাত্র সংবাদপত্র প্রতিবাদী কলম ছবিসহ প্রকাশ করেছিল এবং বিজন দত্তের যে দলের নেতা হিসেবে সেখানে গেছেন, সরকারের অনুষ্ঠান মঞ্চে তিনি বসে পড়েছেন এবং খানিকটা সময় ছিলেন, সেই সময়ের ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়েছে। ঠিক তারপর দিন তিনি সংবাদ পড়ে আবারও একটি সাংবাদিক সম্মেলনে তিনি মিলিত হয়েছেন এবং সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে দলের নেতা বিজন দত্ত সেদিন বলেছিলেন যে তার মঞ্চে ওঠাটা ঠিক হয়নি এবং তিনি যে মঞ্চে উঠেছেন সেটা ভুল করেছেন এবং প্রতিবাদী কলম সম্পাদককে তিনি ফোন করে এবং সেই সময় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে সংবাদের নিরিখে বলেছেন যে আমি যে কাজটা ভুল করেছি সম্পাদক তার পত্রিকার মাধ্যমে সেটাকে
তুলে ধরেছে, তার জন্য তিনি সেই সময় সম্পাদককে ধন্যবাদ জানিয়েছিলেন। কতজন আছেন এমন রাজ্য নেতা, রাজনৈতিক দলের নেতা এমন ভুল করলে প্রকাশ্যে বলা? হয়তো সেগুলো বিরল। আমি এখনো শঙ্কর প্রসাদ দত্ত যে বক্তব্যটা রেখেছেন, তারা যারা আজ বিষয়গুলো উপস্থাপন করে কথা বলছেন, তাদের প্রত্যেকের বক্তব্য আমি তাদের নিজস্ব বক্তব্য হিসাবে এই অনুষ্ঠানে অবশ্যই তুলে ধরব। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আমি কয়েকটি উদাহরণ হিসাবে রাজ্যের সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসাবে বিভিন্ন সময় যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা নিরিখে আমি কথাগুলো বলছি। আবার এমনও আছেন বামপন্থী বহু নেতা আছেন, তৎকালীন সময় সংবাদ মাধ্যমকে জড়িয়ে অনেক কথা বলছিলেন, সে সময় অনেককে অনেকভাবে কটূক্তি করেছেন, এমন কিছু শব্দ প্রয়োগ করেছেন যেগুলো অনেকে তার বিরোধিতা করেছে। নমস্কার, কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে আমরা দেখলাম আপনারা যে শঙ্কর প্রসাদ দত্তর বাড়িতে যুব মোর্চার নেতারা উপস্থিত হইয়া বাইরে একটা মূর্তি দিয়েছে, কিন্তু আসলে তারা কোন ভূমিকায় গেছিল? এই যে যুব মোর্চার নেতারা শঙ্কর প্রসাদ দত্তর বাড়িতে যাইতে পারছে, আর এই যুব মোর্চার নেতারা রতন বাবু যে ভঙ্গিমা করে সেইখানে যে কথা বলে এবং বীর সম্বন্ধে একদিনও রতন বাবুর বাসা কেন যাইতে পারলো না? তারা তো যুব মোর্চা, তারা এই রাজ্যের যুবক, আমাদের যুবক ভাইয়েরার জন্য তারা কাজ করবে, তারা কাজের কাজ করতে গেছে, কিন্তু এখানে একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য চেষ্টা করছিল বিজেপির নেতৃত্বে যুব মোর্চা আর দিল্লির প্রধান দত্ত সেটাকে এড়াইয়া গেছে। কিন্তু আপনারা দেখেন, আমরা দেখছিলাম রণদাস বৈদ্য একটা বক্তৃতায় ছিল যে বিপ্লববাবু চলে যাবে দিল্লিতে, তোমরা কোথায় যাবে, তোমরা ত্রিপুরা মাটিতে থাকতে হবে, করাই গন্ডা হিসাব নিয়ে। তার পরিপ্রেক্ষিতে তখন তৎকালীন দুজন দল এটা নিয়ে তীব্র বিরোধিতা করছিল যে বক্তব্য তার ঠিক হয় না, ক্ষমা চাওয়ার কথা বলছিল। দুজন দল একটা জনসভায় একটা প্রোগ্রামে গিয়া, সরকারি প্রোগ্রামে গিয়া মঞ্চে উঠছিল, কতক্ষণ মঞ্চে ছিল, তখন একটু পরে বুঝেইল যে আসলে না, সরকারি প্রোগ্রামে আমার ওঠাটা ঠিক হয় না। উনি পরে দর্শকের আসলে আসছিল, তার মধ্যে মিডিয়া অনেক কিছু কাভার করছিল, সেইটা নিয়ে মিডিয়ারে ধন্যবাদ জানাইছিল বিজনদের পরের দিন। কিন্তু আজকে দেখা গেল যদি কোন মিডিয়া বর্তমান নেতারা সম্বন্ধে কোনো কিছু দেখে, মিডিয়া কি করা হয়, মিডিয়ার নামে কেস করা হয়, মিডিয়া অফিস ভাঙ্গা হয়। যেমন আপনারা প্রতিবাদী কলমের অফিস ভাঙ্গা হইল, তা আসামি গ্রেফতার হইল না, তখন যুব মোর্চার নেতারা কোথায় ছিল? আজকে শঙ্কর প্রসাদ দত্তর বাড়িতে যাইতে পারে, কিন্তু আর এই কইরা মানুষকে বোকা বানানো যাবে না। ত্রিপুরার মানুষ সচেতন হচ্ছে, আর বেশি দিন নাই, আজকে 25-এর 7 বেজে গেছে, 27-এর কিন্তু শুরু হয়ে গেল জনযুদ্ধ। তখন দেখা যাবে যুব মোর্চার নেতা কই যায়। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে যুব মোর্চার নেতারা বলবো, কারণ আমরা কোনো রাজনৈতিক দল করি না, আমার প্রয়োজন নাই, কিন্তু মানুষের জন্য কাজ করো, মানুষের সুবিধা অসুবিধা এগুলো দেখো, দ্রব্যমূল্য বুদ্ধি তার বিরুদ্ধে আন্দোলন করো। সরকারে যে আমরা দেখছি অনেক সময় ভারত সরকার থাকতো, টেকনোলজিরা তার মধ্যে বৃদ্ধির জন্য আন্দোলন করছে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের ব্যক্তিত্ব তাদের বক্তব্য আমরা শুনেছি, অনেকে বলছেন। আবার কেউ কেউ বলছিলেন মন্ত্রী বিধায়ক তারাও ঠিক এমন সুরে কথা বলেন, অন্য রাজনৈতিক দলকে এমনভাবে কটূক্তি করেন যেটা একটা শিক্ষিত রাজনৈতিক দল সম্পর্কে বলাটা ঠিক নয়, অনুচিত। তারপরে তো বলছেন, ফেসবুকে লিখছেন, তার দলের নেতা দেখছেন, তার সরকারের সুপ্রিমো হিসাবে মুখ্যমন্ত্রী দেখছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন, অন্যান্য মন্ত্রীরা দেখছেন, কেউ কি তার বিরোধিতা করছে, কেউ কি তার প্রতিবাদ করছে? এগুলো বিরল। আমি রাজ্যের রাজনৈতিক ইতিহাস বলতে পারেন, প্রয়াত বিজন
বিজন দলের দুটো ঘটনাকে আমি এই সময় উল্লেখ করেছি। আমার মনে হয়েছে যে আজকের প্রেক্ষাপটে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, ওই দুটি ঘটনা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক বিষয়। আবার এমনও হতে পারে কোনো একজন শাসক দলের নেতা যদি কোনো একটি বক্তব্য বলে, তার দলের যিনি আছেন তিনি তার নিন্দা করা দূরের কথা, উল্টো তিনি তাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে তার ব্যাখ্যা করে। আমি রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কথাটা আমি বললাম যে বিজন দলই বোধহয় শ্রেষ্ঠতম প্রতিনিধি রাজ্য রাজনীতির, যে তিনি এইভাবে কথা বলতে পেরেছেন, ঠিক এইভাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে পেরেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছিলাম লোকাশন থেকে। শোনা যাচ্ছে, কথা বলুন। বলছিলাম মানে কি বলবো, মানে এইসব আন্দোলন পান্দোলন করে কি হবে, মানুষের মুখ থেকে ঘুরানি হচ্ছে, বুঝলেন? এখন মানুষ মানে কি বলবো, মানুষ মানে অক্লান্ত যাচ্ছে নিয়ে এইসব নিয়ে। আর তারা কি করছে, এখন হনুমান চালিসা পাঠ করে মানুষের মুখ থেকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা তো দেখছেন, যদি আপনারা দেখিয়েছেন যে কৈলাসহরে আজকে একটা ঘটনা ঘটলো ঠিকাদারির নিকোবার ভিডিও নিয়ে। তো এসব মানে কি বলবো, মানে তারা দেশটাকে ত্রিপুরা শহর দেশটাকে নষ্ট করে দিল এইসব কমিশন দিয়ে। কিছু বলার নেই, শুধু এদের কাজ কিন্তু মানুষের মুখটাকে কি করে ঘুরানো যায়, এটাই, আর কিছু না। থ্যাংক ইউ। এবং যদি কোনো একটি দলের নেতা এমন কথা বলে থাকেন বা কোনো একটি বক্তব্য রেখেছেন, বিতর্কিত বক্তব্য বা কুরুচিকর মন্তব্য, তারপর সেই দলের নেতা সেই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে বলার মতন সাহস এই রাজ্যের বুকে নেতারা দেখাতে পারেন না। আবার এই কথাটা অনেকেই বলেন যে এখন রাজ্য রাজনীতি হোক, দেশীয় রাজনীতি হোক, এমন কিছু ব্যক্তিত্ব আছেন যে সুরে কথা বলেন, যেভাবে কথা বলেন এবং যেভাবে তিনি তার আচরণ অন ক্যামেরা তুলে ধরেন, সেটা অনেকেই সেটা মানতে পারেন না, আবার সেই দলেরও কেউ কেউ তা মানতে পারেন না। এটাও ঘটনা। আপনি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে অনেকে বলবেন, বেশ কয়েকজন নেতার নাম বলে বলবেন যে সেই ধরনের নেতারা যেভাবে কথা বলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে, ত্রিপুরার অতি বিরোধী কোনো নেতাও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্পর্কে এভাবে কথা বলেন না। এটা কেউ কেউ বলবেন রাজনৈতিক সৌজন্যতা, শিষ্টাচার, সর্বোপরি রাজনৈতিক শিক্ষা। সেদিক থেকে কোনো একটি বক্তব্য বিতর্ক হতেই পারে, রাজনৈতিকভাবে এজেন্ডা হতেই পারে। নমস্কার, কে বলছেন? এবং রাজনৈতিক দলের তরফে কোনো একজন নেতার বক্তব্যকে সেখানে জবাব হিসেবে দেওয়া যেতেই পারে। কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক পার্টির পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী একটি বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি অফিসে বসে রাজনৈতিকভাবে জবাব দিয়েছিলেন মন্ত্রী রতন লাল নাথ। নিশ্চয়ই জিতেনবাবু পরবর্তী সময়ে এই নিয়ে কোনো কথা বলেননি। তাতে ধরে নেওয়া গেল যে রতনবাবু যে বক্তব্যটা রেখেছেন কার্যত তিনি তা মেনে নিয়েছেন, কিংবা নিজের ভুল বোধ হয় তিনি ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। পরবর্তী সময় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও তিনি যেহেতু সেই বক্তব্যকে মানে পরবর্তী সময়ে আর তুলে ধরেননি, তাতে হয়তো তিনি তার মতন করে পরিবর্তন করেছেন। আমি এই অনুষ্ঠানে আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা অনেকেই চেনেন, আমি বলছিলাম যে বিজন দলের কথা বলছিলাম। আমি আরও একটা উদাহরণ বলছি আপনাদের এই আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠান অনেকের মনে থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। দেখুন, আমি বলবো যে কোনো রাজনৈতিক দলের যাই হোক, জনপ্রতিনিধি হোক, মানে ধর্মের প্রতি, ধর্মের আবেগের প্রতি কোনো কুমন্ত্রিত্ব বা কোনো আমরা তাই মনে। কিন্তু বর্তমানে দেখছি অনেক জায়গায় ত্রিপুরাতে আছে এরকম। শঙ্করবাবু কি বলেছেন আমি দেখছি না, প্রায় পাওয়া যাবে অনেক নেতারা প্রচারের আলোকে আসার জন্য পশ্চিমবঙ্গ যেমন বিধানসভা বিরোধী দলনেতা উনি কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার নামে ওনার পরিবারের নামে কিভাবে বলেন বন ক্যামেরা প্রচার হয়। মূলত অনেক মাধ্যমে বিভিন্ন ধরনের নিয়ে ধর্মের জায়গা রাজনীতি তো আলাদা, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা এগুলি যে কোনো রাজনৈতিক হোক
এগুলো অনেকে অনেকে প্রচার আলোর জন্য আসার জন্য ভাইরাল হওয়ার জন্য এরকম করে, এগুলো তাই মনে হয় রাজনৈতিক ধর্ম রাজনীতি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি 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 যে ধর্মের অনুসরণ করি, আমার ধর্ম আমার জন্য গুরুত্বপূর্ণ। যে যে ধর্ম আছে এই পৃথিবীতে সারা দেশ আমাদের রাজ্যে সব সম্মানীয় ধর্ম। এই যে রাজনীতির জন্য অনেকে মেরুকরণ করার চেষ্টা করে, ধর্মীয় বাংলাদেশ সংস্কৃতি দিয়ে বুদ্ধের রাজনীতি করার চেষ্টা করে অনেকে, সবাই না, একটা ক্ষুদ্র অংশ। এগুলিতে অনেকে ফলো করে কিন্তু মন্তব্য করতে চায় না, তাদেরকে গুরুত্ব দেয় না। প্রতিবাদ বিধানসভা যেগুলো না এই অনেক কাজে দেখা যায়, অনেক রকম কথা বলে, অনেক জাতি অনেক যে কোনো জাতি নিয়ে বলে না, কোনো ভোটের প্রয়োজন নেই। এসব করে তো পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলকে এই চাকরিকে পুরা ডুবিয়ে দেবে। এভাবে কথা বলে দেশের বিরোধী দল ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রিস্তরীয় একজন ব্যক্তি, এগুলি কাম্য নয়। আমাদের ত্রিপুরাতে এই যে বিদ্যুৎ কেন্দ্রটা রাজ্যের সারা রাজ্যে বিভিন্ন এলাকাতে চলছে। পশ্চিমবঙ্গের বিরোধী প্রাক্তন রাজ্য সভাপতি বিরোধিতা করেছে, আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তিনি বিরোধিতা করেছেন। তাহলে এগুলির এই কি বলবো সাংবাদিক সম্মান করে এভাবে বলার কোনো প্রয়োজন নেই। সারা রাজ্যের মধ্যে 95% লোক মানে গ্রহণ করতে লাগবে, হয়তো অনেক রাজনীতির কারণে প্রকাশে বলছেন না। এটা তো সর্বজন একটা বিষয়, একদম গরিব থেকে মধ্যবিত্ত যারা আছে বা উচ্চবিত্ত যারা আছে তারাও এটা বর্তমান সমাজে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো অনেকে অনেক কিছু বলতে চায় না, বলবে না। দেখুন সারা রাজ্যের ঐতিহ্য চলছে, যেগুলো নিয়ে কথাবার্তা প্রয়োজন, সেগুলো আবার দলের মানে বৃদ্ধি করা হয়েছে ডোমেস্টিক কমার্শিয়াল ডোমেস্টিক। এগুলি কেন এগুলি হচ্ছে যেন রাজনীতি যারা নিজেদের জন্য না। এবং আমি আরো একটি উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে বা আপনাদের কাছে আমি বিষয়টা তুলে ধরতে চাই। রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, তিনি তখন প্যারাডাইস চৌমনি এলাকায় সরকারি কোয়ার্টারে থাকতেন। তৎকালীন সময় তিনি নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। আগরতলা এলাকার সার্বিক বিষয়গুলো তো তার দপ্তরের অধীনস্থ ছিল। আগরতলা পৌর নিগমের তরফে সেই সময় তৃণমূল ভবন ছিল এবং তৃণমূল ভবনের একটি বিষয় ছিল, যে বিষয় নিয়ে ওই সময় তৃণমূল ভার্সেস পৌর নিগমের মধ্যে একটি বিতর্কের বিষয় ছিল, বা বলা যেতে পারে দুপক্ষের দুরকম বক্তব্য ছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি যে দেখুন বিজেপি সরকারের আমলের নেতা মন্ত্রীরা যা বলবেন যা করবেন তা অন্যায়টাও নিয়ে আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে চলছেন, এই রতনলাল নাথ যেভাবে বিল খাটিয়ে গরিবের কপালে দুঃখ চাপাচ্ছেন, এই পিয়ারের এরা বলতে ভারতের জনতা পার্টি, ভারতের একটা যন্ত্রণা পার্টি, তার খুব কষ্টে আছে গরিব মানুষ, খেতে পারছে না, জিনিসপত্রের দাম। মুখ্যমন্ত্রী আগের বিপ্লব দেব অনেক বাস দিয়ে গেছেন ত্রিপুরাবাসীকে, বাসের বিস্কুট, বাসের চাল, বাসের অনেক কিছু খাইয়েছেন। যে যারা করেছেন তাদেরকে পান দোকান খোলার, গরু পালনের কথা বলেছেন। দেখুন ত্রিপুরা মাতার কথা বলি, 2-4টা কথা বলি, আপনার একটু সময় দিন। দেখুন ত্রিপুরা মাতা থেকে ক্ষমতায় আসতে পারেন। রতনলাল নাথ কি করেছিলেন, বাইরের লোক দিয়ে গণনা করবেন বলেছিলেন। তখন হাইকোর্টে কেস হয়ে পুরুষোত্তম রায় বর্মন আমেরিকা থেকে সোমেন সরকার ফোন করে, তারপরে ইলেকশন লোকাল দিয়ে গণনা হয়ে ত্রিপুরা মাতা পাস করে। ত্রিপুরা মাতা একটা ভালো পার্টি আমরা পাচ্তাম, কিন্তু দেখুন এই ত্রিপুরা মাতাও এখন বিজেপির সাথে মিলে ওরারও অবস্থা এই অবস্থা, গরিবের অবস্থা নাজেহাল, মানুষের জিনিসপত্রের দাম বেশি, মানুষের কপালে দুঃখ। আর নেতা মন্ত্রী এত বলছেন দেখুন বিজেপির মধ্যে কে ভালো। দেখুন রাজ্যের সভাপতি যে ছিলেন উনি কি করতেন, টিভি-24 অফিসারে আক্রমণ করেছিলেন ওরাই, কিন্তু ওদের নামে কোনো কেস হয় না। কিন্তু সাধারণ মানুষ নিজের দায়বদ্ধতা নিয়ে যদি কোনো আন্দোলন করতে যায়, তাদের নিজের অধিকার নিয়ে আন্দোলন করে, তাই পুলিশ পিঠা করে, তাই লাঠি পিঠা করে। দেখুন স্যার, একটা জিনিস আমরা জানতাম, আইন আদালত
এটি ন্যায় বিচার দেয়, কিন্তু এই বিজেপির আমলে ন্যায় বিচার বিজেপির আমলে দেখছি না। অন্যায় যারা করছে বিজেপির মন্ত্রী মিনিস্টাররা, তারা ন্যায় আছে, যারা গরিব মানুষ বিচার পাচ্ছে না। গণতন্ত্রটারে একদম ধ্বংস করে দিবে বিজেপি সরকার, আর গরিব মানুষের তো অবস্থা খুবই লাভ নাই। স্যার নমস্কার। আমরা আরো একটি বিষয় আপনাদের বলি। প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে সে সময় তৃণমূল ভবন নিয়ে যে বিষয়টা ছিল সেই বিষয়ের মধ্যে একটি কথা উঠে আসে। তৎকালীন সময় তৃণমূলে ছিলেন রাজ্যের বিধায়ক, বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং তৎকালীন সময় সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি তার মতন করে কয়েকটি কথার মাঝে, রাজনৈতিকভাবে কয়েকটি কথার মাঝে তিনি এমন তিনটি শব্দ চয়ন করেছেন। সুদীপ রায় বর্মন মন্ত্রী মানিক দে সম্পর্কে, তৎকালীন পরিবহন, নগর উন্নয়ন এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন, মানিক দে সম্পর্কে অন ক্যামেরায় কথাগুলো বলছিলেন। যখন সংবাদ মাধ্যমে বিষয়গুলো প্রচার হলো, তারপর সুদীপ রায় বর্মন নিজে সে বক্তব্য টিভির পর্দায় শুনে উপলব্ধি করেছেন যে তার এই বক্তব্যটা রাখা ঠিক হয়নি। বিশ্বাস করুন আপনারা, সুদীপ রায় বর্মনকেও জিজ্ঞেস করতে পারেন। সেই সময় সুদীপ রায় বর্মন আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে তিনি আবার একটি প্রতিক্রিয়া কিংবা বক্তব্য দিয়েছেন, দিয়ে বলেছেন তার আগে যে তিনি মন্ত্রী মানিক দে সম্পর্কে, তৎকালীন মন্ত্রী মানিক দে সম্পর্কে এমন কয়েকটি শব্দ বলেছেন, সেই শব্দটি তিনি ভুল বলেছেন, অন্যায় করেছেন এবং তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন অন ক্যামেরা, এবং সেটাও সংবাদ মাধ্যম সেই সময় প্রচার করেছিল। এবং ব্যক্তি সুদীপ রায় বর্মন সেদিন ব্যক্তি মানিক দেকে ফোন করে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন, তাও প্রকাশ করেছেন অন ক্যামেরায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম হ্যাঁ, বলুন। আসলে মাঠে বিজেপি গ্রুপ হয়ে গেছে, সেখানে যারা গিয়েছেন তাদের ছেলেরা যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, পরীক্ষাতে যদি নম্বর কম পায়, রিভিউ করার পর যদি নম্বর বাড়ে, তাহলে কি তারা কুটুমি করবে? তখন তো মাস্টার ওনাকে মাস্টার জানেননি যে ওনার ছেলে বিজেপি করে নম্বর দিতে হবে। আসলে তো ভুল হতেই পারে, সংখ্যাদের তো ভুল করতেই পারে। আমি জানি না কি বলেছি, রাজনীতির অঙ্গ ছেড়ে যদি বাড়ি ঘরে যায়, কিন্তু আস্তে আস্তে অন্ধকারে পরিণত হবে, রাজ্যের জন্য ভয়ঙ্কর পরিণত হবে। আজকে ওরা আসবে, তারপরে ওরা আসবে, প্রচুর আসবে, তাহলে কি হবে? রাজনীতি বাড়ি ঘরে গিয়ে এগুলো কি সম্ভব? আমাদের কি, আমরা কি আমাদের যুব সমাজকে তুলে তো নিতে পারি? নমস্কার। এবং আমি বলছি তৎকালীন সময়ের দুজন নেতা বা এখনো প্রয়াত বিজনদের এবং বর্তমানে সুদীপ রায় বর্মন রাজনীতিতে আছেন, ঠিক তাদের দুটো ঘটনাকে আমি উল্লেখ করলাম। সবকটি ঘটনায় সেই সময় সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল, বিষয়গুলোকে তুলে ধরা হলো। অর্থাৎ কোনো একজন নেতা তার কথা বলার সময় তিনি যদি কোনো কথা ভুল করেন, তারপর যদি তিনি তা স্বীকার করেন, ভুল উপলব্ধি করতে পারেন যে ভুল, সেটা বোধহয় সেই নেতার গ্রহণযোগ্যতা এবং অবশ্যই সেই নেতার ভাবনা দৃষ্টিভঙ্গিকে বড় করে, আমার বোধহয় ছোট করে না। আবার কেউ কেউ বলবেন যে অতীতে এমন অনেকজন আছেন, একজন প্রয়াত নেতা, প্রয়াত মন্ত্রী, যিনি একটি সম্প্রদায়কে উল্লেখ করে এমন অনেক কিছু বলেছিলেন। কখনো কখনো তিনি অর্থনৈতিক লাভালাভের হিসাব দিতে গিয়েও তিনি কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেছিলেন। আপনাদের অনেকের মনে থাকবে যে মরিচ গাছ কেন লাগানোর কথা বলা হচ্ছিল, তার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, কেন তুলসী গাছের জায়গায় মরিচ গাছ লাগাতে হবে, এমন ব্যাখ্যা দিয়েও বিতর্কের সৃষ্টি করেছিলেন প্রয়াত এক নেতা, প্রয়াত এক মন্ত্রী এই রাজ্যের বুকে। এগুলো বেশি দিনের ঘটনা নয়, অনেকে যারা বর্তমানে রাজ্য রাজনীতিতে আছেন, তার সঙ্গে যাদের যোগাযোগ ছিল, নিবিড় সম্পর্ক ছিল, তার অনুপ্রেরণা যারা উদ্বুদ্ধ হয়েছেন, তারাও কথাগুলো শুনেছেন। কখনো কখনো কুকুরকে সামনে নিয়েও তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যটি অনেকজনকে আঘাত দিয়েছে, অনেকজনের ভাবাবেগে আঘাত দিয়েছে, অনেকজনকে মনকষ্ট দিয়েছে। এই কথাগুলো বোধহয় এই রাজ্যের রাজনীতিতে অনেক নেতাই এমন কিছু কথা বলেছেন যে এগুলো নিয়ে বিতর্কে শুধু হয়েছে এমন নয়, রাজনীতিতে বিরোধীরাই সরব হয়েছে তা নয়,
সাধারণ মানুষ যারা আছেন তারও আঘাত পেয়েছেন, তাদেরও মনোকষ্ট হয়েছে। সেদিক থেকে বোধহয় কোনো কোনো দলের নেতাদের, যারা দলপতি যারা আছেন, তাদেরও বোধহয় এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার। কোনো একজন নেতা কেলেঙ্কারি করলেন, তাকে বিরোধীরা জোরালো করলো, শাসক বিরোধী তর্ক বিতর্ক হলো, প্রমাণ হলো না, এ নিয়ে রাজনীতি হলো। এগুলো বোধহয় একটা অংশের মানুষকে প্রভাবিত করে, বা রাজ্যের অর্থনীতিতে বিষয়গুলো অনেকে ভাবেন। আর এমন কিছু বিষয় উত্থাপন করে বক্তব্য রাখেন কেউ কেউ, সেগুলো মানুষের মধ্যে, মানবের মধ্যে তার একটা প্রভাব ফেলে। সেগুলো বোধহয় অনেকেই সাধারণ মানুষ, তিনি সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, তার সঙ্গে তাদের কোনো নিবিড় সম্পর্ক নেই। নিছক তিনি ভোট দান করেন, ভোটাধিকার প্রয়োগ করেন, তার কাছে সব নেতাই সমান, তার কাছে সব নেতাই সেখানে গুরুত্বপূর্ণ। তারপরে তিনি কোনো কোনো নেতার কথায় খুশি হন, কোনো কোনো নেতার কথা তাকে উজ্জীবিত করে, কিংবা কোনো কোনো নেতার কথা তাকে আঘাত করে। আজকের বিষয়বস্তু সম্পর্কে যে আমরা যেভাবে আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমি আমার কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি। দুজন নেতার আমি কথা বলছি, একজন প্রয়াত নেতারও ব্যাখ্যা দিয়েছি, আর একজন প্রয়াত নেতার নাম বলিনি, আমি উদাহরণ হিসাবে টেনে এনেছি। আপনারা অনেকেই সেই বিষয় সম্পর্কে অবগত আছেন, যেহেতু তিনি প্রয়াত হয়েছেন আমি নামটা এই অনুষ্ঠানে বললাম না। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা করি আপনারা মতামত দেবেন এই অনুষ্ঠানে। এবং আজ দিনভর যে বিষয়গুলো নিয়ে খুব চর্চা হলো, যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রেখেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্নজন, আমরা তাদের কথাগুলো শুনব। আমরা আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা গত পরশুদিন দেখেছি এই রাজ্যের তথাকথিত বাম নেতা, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয়, উনি আমাদের আরাধ্য দেবতা তথা রামভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটার তীব্র প্রতিবাদ, নিন্দা গোটা রাজ্যবাসীর পাশাপাশি আমরা প্রদেশ যুবমোর্চা জানাচ্ছি। আজকে আগরতলার রাজপথে আমরা একটা প্রতিবাদ মিছিলে আমরা সবাই পায়ে পা মিলাবো। আমাদের একটাই স্লোগান থাকবে, এরকম যারা কমিউনিস্ট নেতৃত্বরা প্রতিনিয়ত, আমরা আগেও দেখেছি ওনারা পশ্চিমবঙ্গের রাজপথে প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করেছে। আমরা দেখেছি ধর্মকে আফিমের নেশা বলে ওনারা বিভিন্ন মন্তব্য করেছে। ওনারা এই ধর্মীয় ভাবাবেগে যে আঘাত করছে, তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি এবং আমাদের একটাই দাবি থাকবে যেন আগামী দিনে এরকম ঘটনা না ঘটে এবং তার পাশাপাশি অবিলম্বে শঙ্কর প্রসাদ দত্তকে যেন গ্রেফতার করা হয়। নমস্কার করে মেলার মাঠ কালীবাড়ির সামনে হ্যাঁ বলো। দেখুন, আমার বলার হলো শঙ্কর বাবু হনুমান বলছে, ঠিক আছে, তিনি যা বলছেন সেই বিষয়টা যদি ধর্মের উপর আঘাত, আমার মনে হয় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ধর্মগুরু যারা আছে, আঘাত হওয়াটা অভাব নাই। যে বছর ধর্মগুরুরা ওনাকে এরা যৌথভাবে ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করলে আমার মনে হয় তাদের জিনিসটা খুব সুন্দর হয়েছে। আজকে এই বিজেপি পার্টি যে যুবকরা পাঠাইলো, আজকে যদি একটা অঘটন ওনার বাড়িতে তোর সাথে ঢুকতে ঘরে ঢুকতে দেখলাম, তাহলে আজকে যদি একটা অঘটন সংকট করে ঘটেছে কোনো কারণে তার ক্ষতিটা কারণ, আমার মনে হয় আমাদের মূল নিবাসী, আমরা যে মূল ভারতীয় সংখ্যা সদস্য, আমরা ভারতবর্ষের আমরা মূল নিবাসী ক্ষতি হতো। আজকে বিপদ বললে তারাও জানে, আজকে যারা এই ধর্ম চাইছে, আমি দেখছি আমার আত্মস্বজন গেছে তাদের লোকে শঙ্কর বাবুর আত্মস্বজন গেছে, আমরার মধ্যে তো একটা বিশাল সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। যাই হোক, শঙ্কর বাবু হয়তো জাতে পাতে একটা ধর্ম আন্দারে জাতে পাতে বাঁচছে, বাচ্চা দিছে নিচু জাতি ধর্ম সবচেয়ে উঠে গেছে, এরাই তো ধর্মটাকে বাঁচছে। সবচেয়ে আগে বাচ্চা বুদ্ধ ভারতীয় পুরানা সংস্কৃতি যদি আমরা পরিবর্তন করি, তাহলে ধর্মযুদ্ধটা তো অনেক আগে তো চাইছে। হয়তো শঙ্কর বাবুরা বা তারা যাই না ওইটা প্রচার করছে না, তারা তো অনেকদিন ধরে রাজনীতি করে, কিন্তু তাদের ইতিহাস, ধর্মগুরুর ইতিহাস সুন্দর করে ভারতবর্ষ ধরে, যেমন আমরা এখানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি ধর্মগুরুর ইতিহাস বা ধর্মগুরু কারা লালন পালন করতেছে, তাহলে আমার মনে হয় যুবক এইভাবে শঙ্কর বাবুর বাড়িতে যেত না। কারণ জানা নিলে ইতিহাসগুলোকে জানলেই না, এই অত্যাচারে মুক্তি মামলা দেওয়া হয়েছে,
আজকে আমরা ভারতবর্ষে আজকে আমরা জাতীয় সর্বমানিত জাতি ধর্মগুলো হচ্ছে যে বিষয় লাভ করতে কিছুদিন আগে বলতে প্রকল্পভাবে বাবা সাহেব আম্বেদকর পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি মানুষ জাতির উন্নতি করে থাকে এই ধর্মগুলোর কারণে তো বাবা সাহেব আমাদের জন্য হক আনছে। কিন্তু সেটি আমরা আগে ঘোষণা কংগ্রেস প্রকাশ করছেন এটাই একটা অপরাধ। আমি বলতে পারি ভুল করছে এই সর্বপ্রসাদ বাবুরা, নাহলে অন্য ঘরে জানেন হইলে আচ্ছা আমরা একটা সমাজ থাকলাম বাবা সাহেব অপমান করলো একটা কেন্দ্রীয় মন্ত্রী তাও আমার সংসদের ভিতরে। এই যে একটা পরিস্থিতি কারা করছে আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তারাও সেগুলো বিশ্বাস করবেন, সেগুলো নিয়ে অনেকে বলবেন যে হ্যাঁ এই সময়ের মধ্যে বোধহয় খুব গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য। আমি কয়েকটি উদাহরণ দিয়ে বললাম রাজ্যের বুকে যারা রাজনীতিতে আছেন তারা সত্যি তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য যে ভুল ছিল তা তারা প্রকাশ্যে বলেছেন। আমি আরও একবার বলি যে কেউ একটা যদি কোথাও যদি কোনো ভুল করেন তিনি যদি তা প্রকাশ্যে আবার স্বীকার করেন তার গ্রহণযোগ্যতা বাড়ে, কমে না। এই রাজ্যের বুকে প্রয়াত বিজন দত্তার উদাহরণ রেখে গেছেন এবং সুদীপ রায় বর্মন বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনিও তৎকালীন সময় মন্ত্রী সম্পর্কে কথাগুলো বলতে গিয়ে তিনি প্রকাশ্যে আবার তার সম্পর্কে যে বলেছেন তা ভুল বলেছেন, ক্ষমা চেয়েছেন, অন ক্যামেরায় বলেছেন, আবার অন ক্যামেরায় ক্ষমা চেয়েছেন। সেটা তো বড় উদাহরণ। এই উদাহরণ কতজন রাখতে পেরেছেন, কোন দলে কতজন রাখতে পেরেছেন সেগুলো উদাহরণ। আবার কেউ কেউ বলবেন যে সেদিন সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বিজনদর মঞ্চে বসে গেছেন, সেটাও সংবাদ। অবাক হয়ে কেউ বলবেন এখন তো সরকারি অনুষ্ঠানে দলের নেতারা বসে পড়েন, হ্যাঁ তাদের নামের আগে তথাকথিত সমাজসেবী জুড়ে দেওয়া হয়। আর আমাদের হালের প্রশাসনের যারা আধিকারিক আছেন তারাও যে কোনো ব্যক্তিকে তারা সমাজসেবী বানিয়ে দিতে পারেন শুধু সরকারের দপ্তরে চাকরি করেন বলে। আমরা আজ কর্মসূচির নিরিখে বিধায়ক তথা বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতির সর্বশেষ প্রতিক্রিয়া আমরা একবার শুনব। আমরা দেখেছি সিপিএমের একটা ট্রেডিশন বরাবর ধর্মীয় ভাবনাকে আঘাত দেওয়া, এটা সিপিএমের একটা ট্রেডিশন বিগত দিনে করে এসছে। আমরা একটু আগে বলেছি ওনারা কলকাতার রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করেছে, ধর্মকে আফিমের মতো নেশা করেছে। গত পরশুদিন হনুমানজিকে নিয়ে, যে হনুমানজি আমাদের আরাধ্য দেবতা, আমরা যুবকরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের পূজনীয় প্রভু হনুমানকে নিয়ে যে গুরুত্বপূর্ণ মন্তব্য সিপিআইএম নেতা করেছে, শঙ্কর প্রসাদ দত্ত করেছে, সেটা তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি এবং একটাই বার্তা, আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। যদি এরকম ট্রেডিশন চলতে থাকে, যুব মোর্চা আজকে ট্রেলার দেখিয়েছে, আগামী দিনে যুব মোর্চা কি করতে পারে আমরা দেখাবো এবং আগামীকালকে সারা রাজ্যে এই প্রতিবাদ আন্দোলন হবে এবং অবিলম্বে এই শঙ্কর প্রসাদ দত্তকে যেন গ্রেপ্তার করা হয় সেই দাবি আমরা করছি। হ্যাঁ, যুব মোর্চা গোটা রাজ্যে করছে, প্রত্যেকটি বিধানসভাতে কালকে হবে। আমরা দেখেছি সিপিএমের একটা ট্রেডিশন বরাবর করেছেন, তার প্রতিবাদে আমরা মোহনপুর থেকে হাজারো জনগণ এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যারা হিন্দু সনাতনী ধর্মের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাতে এসেছি। তিনি আমাদের আরাধ্য ভগবানকে সন্ধ্যা হনুমান বলেছেন। আমরা ওনাকে, আমরা এই যারা এখানে সনাতনী ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা তার কাছে চাই উনি যাতে অতি সত্তর রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে মাপ চান। কারণ আমাদের আরাধ্য দেবতা, আমরা হিন্দু সংস্কৃতি সভ্যতাকে ধরে রাখার জন্য একদিকে লড়াই সংগ্রাম করছি, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের বাম সরকার প্রতিনিয়ত সারা ভারতবর্ষের মধ্যে, শুধু এই রাজ্য নয় পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রথম টার্গেট আমাদের সনাতন ধর্মের মানুষ এবং সনাতন ধর্ম। আমরা চাই তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আমরা রাজপথে আসি। মনে রাখবেন এই বামফ্রন্ট দল বরাবর এই হিন্দু বিরোধী কালচার এই ভারতবর্ষের মধ্যে
তারা চালু করতে চাইছে। তারা বারবার পশ্চিমবাংলাতে এরকম করছে। আমরা দেখছি যখন হিন্দুদের উপরে নির্যাতন হয় তখন তারা চুপ থাকে। পশ্চিমবাংলার মধ্যে আপনারা দেশের লোকদের কি করছে তারা, বাংলাদেশের মধ্যে যখন হিন্দুদের উপরে নির্যাতন হয়, এ রাজ্যের বলুন আর পশ্চিমবাংলা বলুন, তখন বামপন্থীরা একদম নমস্কার, কে বলছেন? চুল কেটে বসে থাকে। আর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন ফিলিস্তিনের নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছিলাম যেটা অপমান করার বিষয় ছিল, তাহলে বাড়িতে দিয়ে সম্মান করার সেই জায়গা ছিল। আগে গুরুকে সম্মান করলো, লাস্টে গুরুকে জুতার মালা দিয়ে অপমান করলো। তো সম্মানটা সেই জায়গা ছিল, আগে থেকে অপমান করলে হতো। এইভাবে সম্মান দিয়ে অপমান করা মানেটা কি? এটা কি হিন্দু সমাজের কি মান বেড়ে গেল? তারা অনেকে একটা হিন্দু না, যারা যাবে তারা তো হিন্দু। একটা হিন্দুর গোড়াতে জুতার মালা দিলে 100 পরিবারের হিন্দুকে অপমান করার মতো হলো না? এটা পঞ্চরমের হিন্দু আমরা বুঝতে পারবো। উনি তো হিন্দু পরিবার, যেগুলো একটা উনি ঠাকুরের শিষ্য আছেন, রাম বলুন, রহিম বলুন বা অনুকূল বলুন, যারা উনি ঠাকুরের শ্রদ্ধা করেন। কিন্তু ওনাকে বাড়িতে দিয়ে সম্মান দেখালেন, সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়লেন, মিডিয়াতে দেখালেন, আমাদের মনে হলো যে না, ওনাদের একটা সুবুদ্ধি এলো। যারা বিরোধী রয়েছে তাদের বাড়িতে দিয়ে এইভাবে সুমতি জানালে তাদের আগামী দিনে সময় একটু সুমতি হবে। যেহেতু আমরা দুপুরবেলা দেখলাম যে হ্যাঁ ভালো যারা কাজ করছে, যারা সম্মান করছে তাদেরকে বাড়িতে এইভাবে সম্মান করলে তারা আস্তে আস্তে নিজেরা বুদ্ধি করবে, জ্ঞান করে তারা নিজেরা একটা জায়গা থাকবে। কিন্তু সন্ধ্যা না হতে হতে এটা তো মানে একজন হিন্দুকে রক্ষা করতে গিয়ে 100 হিন্দুকে অপমান করে দিল না। ওনারা কন্টিনিউ যারা থেকে কথাগুলো বললো এত বিষয় কিন্তু বুঝতে পারল না। আরে ভগবানকে আমরা সন্ধ্যা করি, যা আপনার ভগবান যে ঠাকুর শিষ্য সে ঠাকুর নিয়ে কথা বলবে। এগুলো তো একজনের বাড়িতে যে সম্মান করে আবার রাত্রে ওনাকে অপমান করা বা দিনের বেলা ওনাকে অপমান করা। ইনি তো হিন্দু, উনি এবার ওনার পাশে কোনো হিন্দু বাড়ি অ্যাটাক হয়, উনি তো বেরোবে না। কি করে উনি রাস্তাতে বেরোবে? পাশে পাশে একটা হিন্দু বাড়িতে অ্যাটাক করলো, উনি তো রাস্তাতে আসবেন না, নাকি বাচ্চা যেত। উনিও হিন্দু, তারা হিন্দু, কারণ হিন্দুর গোড়াতে জুতার মালা দিয়ে রাস্তা রাস্তায় মিষ্টি করে বেড়াচ্ছে। যেহেতু উনি ভুল করেছেন, আপনারা ওনাকে নিয়ে সম্মান করে ওনার ভুল বুঝে দিয়েছে, ভুল যা বুদ্ধিক দশা উচিত বুঝেছে। কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। রাখি স্যার। আর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন ফিলিস্তিনের পক্ষে তারা ফিলিস্তিনের জন্য ত্রিপুরার রাস্তা গরম করে, পশ্চিমবাংলার রাস্তা গরম করে, অথচ আমাদের ঘরের সঙ্গে বাংলাদেশ, এই ত্রিপুরা রাজ্য বলুন আর পশ্চিমবাংলায় বলুন, আমরা কোটি কোটি বাঙালি এই ধর্মীয় কারণে এই রাজ্যের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে যারা এসছে তাদেরকে অপমান করছে, অথচ তারা ফিলিস্তিনের জন্য তারা রাস্তা গরম করছে, মাঠ গরম করছে, অথচ হিন্দুদেরকে তারা প্রতিনিয়ত অবহেলা করছে এবং তাদেরকে তিরস্কার করে বিভিন্নভাবে কথাবার্তা বলছে। আমরা তারই প্রতিবাদ জানাতে আজকে এই রাজপথে এসেছি। আমরা যতক্ষণ না পর্যন্ত শঙ্কর প্রসাদ দত্ত এই কথার জন্য মাপ না চাইবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। এখানে যুব মোর্চা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, তৎসঙ্গে আমরা রাজ্যের মধ্যে আরো বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি। যদি আমরা মোহনপুর বিধানসভা থেকে এসেছি, মোহনপুরের যুব মোর্চার নেতৃত্বে আমাদের যুব মোর্চার সভাপতি রয়েছে, আমাদের নেতৃত্বরা রয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা জানাচ্ছি। যার হয় না নয়ে আর 90-ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছি যে কমিউনিস্টরা সবসময় নমস্কার, কে বলছেন? হিন্দু ধর্মের বিরোধিতা। হ্যাঁ, আমি বলছি যে আজকে তো যে ঘটনাটা ঘটেছে তো একটা, এটা আমি মানব ভাবে নিই না, কিন্তু ইলেকট্রিক বিল ব্যাপারে যে ব্যাপারটা, এটা এটা আপনারা কি বলবেন? আমরা গতকাল কথা বলেছি, আজকের বিষয় দিয়ে কিছু বলবেন?
আজকে বলতে যারা এই সংগঠিত দেশে ইয়ে করবার লাগে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের। হ্যালো হ্যালো বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করা হয়েছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে, সবসময় তাদের মন্তব্য থেকে এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। গত দুদিন আগে মুক্তধারা সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকট মোচন চিরঞ্জীবী নমস্কারকে বলছেন। একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র আপনারা দেখেন যে বিভিন্ন জন তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যারা আজ কর্মসূচিতে ছিলেন। সর্বোপরি আজ এই প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আজ সকালে শঙ্কর প্রসাদ দত্তের হাতে হনুমান মূর্তি এবং হনুমান চালিসা সেখানে তুলে দেওয়া হয়েছে। সেই সময় বিস্তৃত আলোচনা হয়েছে, পরবর্তী ধাপেও সেখানে আলোচনা হয়। সর্বোপরি সিআইটিউর তরফেও কিন্তু আজ এই সময়ের মধ্যে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। যে লিখিত বক্তব্যে বা আমরা যে প্রেস রিলিজের কথা বলি সেখানে বলা হচ্ছে, সিআইটিউ রাজ্য নেতৃত্ব বলেছেন, গত 13 জুলাই আগরতলায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে সিআইটিউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উদ্বোধনী ভাষণ দেন। ভাষণের একটি অংশকে নিয়ে ধর্মের প্রতি অসম্মানজনক বা ধর্মবিরোধী বলে শাসক দলের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে গিয়ে শাসক বিজেপির 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের একাংশ তার বক্তব্য জানতে চান। শঙ্কর প্রসাদ দত্ত তখন পরিষ্কারভাবে তাদের জানিয়ে দেন তিনি কোনো ধর্মকে অসম্মান করার উদ্দেশ্যে বক্তব্য রাখেননি, এটা আমাদের দৃষ্টিভঙ্গিও না। অথচ এরপরও মঙ্গলবার বিকালে শাসক দলের পক্ষ থেকে উত্তেজক কথাবার্তা বলে শঙ্কর প্রসাদ দত্তের বাড়ির সামনে এবং সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে বিক্ষোভের নামে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে যুব মোর্চা বলে সিআইটিউ তার বিবৃতিতে প্রকাশ করেছে। শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে ধর্মের সাথে মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে করাও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। সিআইটিউ ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী শাসক দলের এই ভূমিকার তীব্র প্রতিবাদ করছে, এতে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মনে করছে সিআইটিউ ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী। তাদের বক্তব্যকে আমরা আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।